135 পৃষ্ঠার 1, 2 এবং 3 দাগের সমাধান নিয়ে আলোচনা করছি। সঠিক উত্তর নির্বাচনের প্রথম প্রশ্নটিতে বলেছে বার্ষিক 6.1/4% সরল সুদের হারে কোনো মূলধন 3 গুণ হবে। তাহলে 3 গুণ যদি হয় তাহলে আমরা লিখতে পারি আসল যদি পি হয় সুদটা কত হবে 2p। তাহলে আমরা ধরে নিচ্ছি যে টি বছরে এখানে 3 গুণ হবে। তাহলে পি ইন্টু টি ইন্টু এটা ভাঙালে দেখবে 424 আর একে 25/4 গুণ 100 করে দেবো যেহেতু শতাংশ এটা ইকুয়াস টু 2p। বোথ সাইড থেকে পি সরে গেলে 25 দিয়ে 100কে কাটলে এখানে 4 হবে। তাহলে টি ইন্টু 1 এখানে 4 4 16 হবে ইকুয়াস টু 2 হবে, বা 2 এখানে টিটা থাকবে কত 16 সঙ্গে 2 গুণ হয়ে 32 হয়ে যাবে, অর্থাৎ এখানে 32 বছরে আমাদের আসলটা 3 গুণ হবে সুদটা। 2 নম্বরে বলেছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছরে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার এখানে সমানও হতে পারে আবার অসমানও হতে পারে, সেক্ষেত্রে অপশন হবে আমাদের সি নাম্বারটা। 3 নম্বরে বলেছে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, ওয়াই প্রপোর্শনাল টু জেড এবং জেড প্রপোর্শনাল টু এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির যথাক্রমে পি কিউ আর হলে নিচের কোনটি সঠিক হবে। আমাদের উত্তরটা বেছে নিতে হবে। তাহলে এখানে যেটা রয়েছে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, আমরা এখানে লিখতে পারি এক্স ইকুয়াস টু পি ওয়াই, কারণ এখানে বলা আছে ধ্রুবকগুলোর কথা। তাহলে পি ইকুয়াস টু কী হবে এক্স বাই ওয়াই, অপরপক্ষে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াস টু কিউ জেড, যেখানে কিউ ইকুয়াস টু কী হবে ওয়াই বাই জেড, এবং অপরটা যেটা রয়েছে জেড প্রপোর্শনাল টু এক্স, তাহলে জেড ইকুয়াস টু কী হবে আর এক্স, বা আর ইকুয়াস টু কী হবে জেড বাই এক্স। এখন আমরা কী করব ভেদ ধ্রুবক তিনটিকে গুণ আকারে লিখব। তাহলে পি ইন্টু কিউ ইন্টু আর হলে কী হবে মানগুলো আমরা যেটা বের করেছিলাম এখানে সেইগুলো গুণ আকারে লিখব, অর্থাৎ পাবো কি আমরা পি কিউ আর সবগুলো কেটে গিয়ে 1 হয়ে যাবে। অপশান হবে আমাদের এ নাম্বারটা। 4 নম্বরে বলেছে এ বি সি ও ডিইএফ ত্রিভুজে এ কোণ এ ইকুয়াস টু কোণ ই ইকুয়াস টু 40 ডিগ্রি, এ বি ইস টু ইডি ইকুয়াস টু এসি ইস টু ইএফ এবং কোণ এফ ইকুয়াস টু 65 ডিগ্রি হলে কোণ বি এর মান কত। আমরা ত্রিভুজ দুটো নিয়ে নিলাম, যেখানে কোণ এ এবং কোণ এ 40 ডিগ্রি দেখালাম। প্রশ্নে বলেছে কোণ এফ, এই এফটা যদি 65 ডিগ্রি হয় তাহলে কোণ ত্রিভুজ এ বি সি এর সি কোণটাও 65 ডিগ্রি হবে, কারণ এটা পরস্পর সদৃশ। এবার সদৃশ বলতে এখানে বলা আছে এ বি ইকুয়াস টু ইডি এবং এ সি ইকুয়াস টু ইএফ, সেই জন্যে কোণ এফ যদি 65 হয় এখানে কোণ সিটাও 65 ডিগ্রি হবে। তাহলে আমাদের কোণ চাইছে কি বি নাম্বারটা ত্রিভুজ এ বি সি এর, তাহলে এই বি নাম্বারটা কী হবে 180 ডিগ্রি থেকে 40 এবং 65 সমষ্টি বাদ দিতে হবে, আমরা পেয়ে যাব কি যে 75 ডিগ্রি। অপশন হয়ে যাবে আমাদের সি নাম্বারটা। 5 নম্বরে বলেছে ও কেন্দ্রবৃত্তের এ বি ও এসি জ্যাদয় পরস্পর লম্ব, এ বি ইকুয়াস টু 6 সেমি এবং এসি ইকুয়াস টু 8 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে। যেহেতু এ বি লম্ব এসি, তাহলে এখানে কোণ এটা 90 ডিগ্রি হবে, তাহলে 90 ডিগ্রির সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ, তাহলে আমরা বিসিটা পাচ্ছি অতিভুজ। আর যেহেতু এটা বৃত্তের মধ্যে অবস্থিত সেই জন্য সমকোণী ত্রিভুজের অতিভুজটা হচ্ছে ওই বৃত্তের ব্যাস হয়ে যাবে, তাহলে আমাদের ব্যাসটা বের করে ব্যাসার্ধ এখানে ব্যাসার্ধটা পেয়ে যাব। এবার আমরা কি করব, এখানে বলছে ব্যাসার্ধ হবে, তাহলে আমরা এ বি ত্রিভুজ এ বি সি এর বিসিটা বের করবো কি √/(a b² + b ac² করে। তাহলে আমরা এখান থেকে মান বসিয়ে দেবো, মান বসালে এখানে বিসির মান পাবো কত আমরা 10। এখানে অ্যাকচুয়ালি উত্তরটা হওয়া উচিত ছিল ব্যাস কত, কিন্তু বলেছে যেহেতু ব্যাসার্ধ তাহলে আমাদের এটা হয়ে যাবে 10/2, অর্থাৎ বিসির মান হয়ে যাবে পয়েন্ট, এখানে আমাদের যে উত্তরটা সেটা হবে 10/2 অর্থাৎ 5 সেমি। অপশান হয়ে যাবে আমাদের বি নাম্বারটা। 6 নম্বরে বলেছে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 8:1 হলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত। আমরা যদি ধরে নিই গোলক দুটির প্রথমটির ব্যাসার্ধ r1 এবং দ্বিতীয়টির যদি r2 ধরি, তাহলে লিখতে পারি 4/3 পাই r1 কিউব বাই 4/3 পাই r2 কিউব ইকুয়াস টু 8/1। 4/3 পাই দুজনের কাছ থেকে কেটে যাবে উপর নিচ থেকে, তাহলে r1 এর কিউব বাই r2 কিউব ইকুয়াস টু 8/1, যেখানে r1 বাই r2 ইকুয়াস টু কী হবে 2/1, অর্থাৎ r1 ইস টু r2 ইকুয়াস টু 2:1 হয়ে যাবে, যেখানে ব্যাসার্ধদ্বয়ের অনুপাত হচ্ছে 2:1। অপশন হয়ে যাচ্ছে আমাদের এ নাম্বার। শূন্যস্থান পূরণের প্রথমটাতে বলেছে নির্দিষ্ট পরিমাণ টাকা সুদে মূলে 4 গুণ হয় ড্যাশ বছরে যখন সুদের হার 15%। তাহলে সুদে মূলে 4 গুণ হবে, অর্থাৎ আসল যদি পি হয় তাহলে সুদ আসল কত হবে 4p,
সেক্ষেত্রে আসলটা বাদ দিলে সুদের দাঁড়াবে কত 3p, তাহলে আমরা লিখতে পারি p ইন্টু টি ইন্টু 15/100 ইকুয়াস টু 3p। তাহলে পিপি সরে গেলে টি ইন্টু এখানে কাটাকাটি করলে দেখো 5 দিয়ে যদি কাটি তাহলে উপরে 3 হবে নিচে 20 হবে, অর্থাৎ টি ইন্টু 3/20 ইকুয়াস টু 3, বা টি ইকুয়াস টু কী হবে এখানে 3 ইন্টু 20/3 হয়ে যাবে, 3 কেটে গেলে টি এর মান দাঁড়াচ্ছে 20, অর্থাৎ আমরা এখানে লিখবো শূন্যস্থানে 20 বছরে। 2 নম্বরে বলেছে 5x² - 6x + c = 0 সমীকরণের বীজদ্বয় পরস্পরের অনন্যক হলে c এর মান কত হবে। যেহেতু পরস্পরের অনন্যক সেক্ষেত্রে আমরা লিখব c = a, তাহলে c এর মান বেরোবে 5। এবার কীভাবে দেখো, পরস্পরের অনন্যক একটা বীজ যদি আলফা হয় তাহলে অপর বীজটাকে ধরে নিচ্ছি 1/α, তাহলে আলফা আলফা কেটে যাবে, অর্থাৎ বীজদ্বয়ের গুণফল কী হয় c/a। সেক্ষেত্রে c/a মানে হচ্ছে c/5 হবে, তাহলে 1 = c/5 বা c = 5 হয়ে যাবে, তাহলে এখানে আমরা লিখব 5। 3 নম্বরে বলেছে 5√11 একটি ড্যাশ সংখ্যা, আমরা লিখব এটা অমূলত সংখ্যা, কারণ √11কে আমরা বর্গমূল করে মান বের করতে পারবো না, অতএব এটা অমূলত সংখ্যা হবে। 4 নম্বরে একটি চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি ড্যাশ হবে। দেখো, যেহেতু একটা বৃত্তের ভিতরে এই চতুর্ভুজটা অবস্থিত, অতএব আমরা এই বৃত্তের শীর্ষবিন্দুগুলোকে লিখব সমবৃত্তস্থ। 5 নম্বরে বলেছে বৃত্তের বৃহত্তম জ্যা এর লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের ড্যাশ। দেখো, একটা জ্যাকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করি তাহলে এখানে বৃহত্তম ব্যাসটা হয়, তাহলে ব্যাসটাকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করতে চাই তাহলে কেন্দ্র বরাবরই যেতে হবে, অর্থাৎ এটা হবে কেন্দ্রগামী, সেই জন্য আমরা এখানে লিখব কেন্দ্রগামী। 6 নম্বরে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কু অর্ধ শীর্ষ কোণ 45 ডিগ্রি হলে তার উচ্চতা ও তির্যক উচ্চতার অনুপাত কী হবে। আমরা এখানে দেখো একটা শঙ্কু নিলাম, এই শঙ্কুটার শীর্ষকোণকে যদি আমরা অর্ধেক করি, এখানে বলেছে 45 ডিগ্রি হবে, তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে উচ্চতা, তাহলে এটা একটা ত্রিভুজাকার হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে 1045 ধরে নিচ্ছি আমরা। 1045 ধরলে কি লম্ব বাই ভূমি, অর্থাৎ 1045 = QR/QP বা PQ, সেই জন্য আমরা এটা লিখবো। আর 1045-এর মান হচ্ছে 1, অর্থাৎ 1 = RQ/PQ লিখবো, যেখানে PQ = কী হয়ে যাবে RQ। এবার আমরা ধরে নিচ্ছি PQ = RQ 1 একক যদি ধরি তাহলে PR এর মান কী হবে, PR এর মান হবে √PQ² + QR²। আমরা মানটা বসিয়ে দেবো, এখানে 1 একক ধরেছিলাম, তাহলে 1² + 1² মানে হচ্ছে 2 হবে, অর্থাৎ PR এর মান বেরোবে √2। তাহলে উচ্চতা ধরেছি PQ 1 একক এবং PR বের করেছি আমরা কত √2, সেক্ষেত্রে অনুপাতটা কত হচ্ছে 1:√2। সত্য মিথ্যার প্রথম প্রশ্নটা বলেছে এ 1000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার 6 মাস পর, এখানে এটা মিসিং ছিল, সেটা হবে 6 মাস পর বি 2000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো, বছরের শেষে তাদের লভ্যাংশ সমান। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে আমাদের 1 মাস হিসেবে এদের মূলধনের অনুপাতটা কত হচ্ছে। দেখো, এ 1000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার 6 মাস পরে বি 2000 টাকা দিয়েছে, অর্থাৎ এ 1000 টাকায় 12 মাস খাটিয়েছে আর বি 2000 টাকা 6 মাস খাটিয়েছে, তাহলে 1 মাস হিসেবে এ ও বি এর মূলধনের অনুপাত কী হবে, 1000 × 12 = 6 × 2000 গুণ করলে দেখো 12000 = 12000 হচ্ছে, অর্থাৎ 1:1। সেক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছি বিবৃতিটি হচ্ছে সত্য। 2 নম্বরে বলেছে নির্দিষ্ট পরিমাণ টাকা বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হয় না, চক্রবৃদ্ধি সুদটা সরল সুদের থেকে বেশি হবে, সেক্ষেত্রে বিবৃতিটি হবে মিথ্যা। 3 নম্বরে 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যার গুণফল 27 হলে মধ্য সমানুপাতিটি হবে 9। তাহলে ক্রমিক সমানুপাতি যদি আমরা ধরে নিই ABC, তাহলে লিখতে পারি A × B × C = 27, বা AC = কী হবে 27/B। আর আমরা কি জানি, ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে B² = AC হয়, তাহলে B² = AC হলে B² কী হবে, AC এর মান বসিয়ে দিলাম 27/B, সেক্ষেত্রে B³ কী হবে 27, বা B এর মান হচ্ছে 3, কিন্তু এখানে বলেছি মধ্য সমানুপাতিটা 9, আমরা বের করলাম কত মান 9, সেক্ষেত্রে 9 না 3, সেক্ষেত্রে বিবৃতিটি মিথ্যা। এবার 4 নম্বরে কি বলেছে, √π একটি দ্বিঘাতকরণী না, √π কখনো দ্বিঘাতকরণী হতে পারে না, কারণ পাইয়ের মান হচ্ছে 22/7, সেটাকে আমরা বর্গমূল করতে পারবো না, সেই জন্য এটা হবে মিথ্যা। 5 নম্বরে বলেছে বৃত্তস্থ সামান্তরিকের প্রতিটি কোণ সমকোণ। দেখো, বৃত্তস্থ সামান্তরিকের আমরা জানি কি বিপরীত বাহুগুলো সমান। এবার যেহেতু বৃত্তের মধ্যে সামান্তরিক, সেক্ষেত্রে কী হবে, এটা বিপরীত বাহুগুলো সমান হলে এটা একটা আয়তক্ষেত্র হয়ে যাবে, আর আয়তক্ষেত্রের প্রতিটি কোণই সমকোণ হয়, সেক্ষেত্রে বিবৃতিটি হবে সত্য। 6 নম্বরে বলেছে দুটি সর্বসম ত্রিভুজ সর্বদা সদৃশ হয়। হ্যাঁ, দুটি সর্বসম ত্রিভুজ সর্বদাই সদৃশ হবে, সেক্ষেত্রে বিবৃতিটি হবে সত্য।